বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ১ম এ ডুমাডিমলা আওয়ামী লীগ তথা নীলফামারী এবং সারা বাংলাদেশে আমাদের সকল নির্যাতিত কর্মী তাদের স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই যে তারা এত নির্যাতনের পরেও মনোবল ধরে রেখেছেন এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস যে যত আঘাত আসুক, কোনো আঘাতই তাদেরকে কোনো রকম কষ্ট দিতে পারে না। তারা কিন্তু সেই শত কষ্ট সহ্য করেই জনগণের জন্য জনগণের কল্যাণে কাজ করে যায়। এটি হচ্ছে সবথেকে বড় কথা। এই বর্তমানে বিএনপি, জামাত, এনসিপি অর্থাৎ ইউনূস বাহিনী এরা যেভাবে নির্যাতন চালাচ্ছে, আমার শুধু মনে পড়ে সেই ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কথা। মনে হয় যেন সেই হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীর খাতা খুলে এরা চলছে এবং কিছু ক্ষেত্রে বোধহয় তাদেরকেও হার মানিয়েছে। কারণ এই যে ঘর-বাড়ি জ্বালানো, মানুষকে হত্যা করা, সবকিছু লুটপাট করে নেয়া, এটা তো পাকিস্তানি হানাদার বাহিনী করেই গেছে তার উপর। এবং সেটা কিন্তু ওই আওয়ামী লীগ এবং সংখ্যালঘু সম্প্রদায়কেই সবথেকে বেশি। আর এদেরও সেই একটাই চরিত্র দেখলাম। শুধু এটি মাঝে মাঝে প্রশ্ন হয় ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। আমার লাখো মা-বোনেরা অত্যাচারিত, নির্যাতিত। ৩ কোটির উপর মানুষ ঘরবাড়ি হারিয়েছিল। তাদের সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছিল। এই এত কিছুর পরে আজকে যারা সেই meticulous ডিজাইন এর মাধ্যমে ক্ষমতা দখল করল, তাদেরকে একবারও মনে হলো না যে এই দেশটা স্বাধীন করতে কত মানুষের জীবন দিতে হয়েছে? আজকে স্বাধীনতা অর্জিত হয়েছে বলেই না দেশ আছে, বড় বড় পদ সব পাচ্ছে, এমনকি সে ক্ষমতা দখল বৈধ অবৈধ যেভাবে হোক ক্ষমতায় বসতে পারছে। দেশ যদি স্বাধীন না হতো আর পাকিস্তান নামে দেশটা একটা প্রদেশ হিসেবে যদি এই বাংলাদেশটা থাকতো, তাহলে সেই বাংলাদেশের মানুষের কোথায় থাকতো? কোন অধিকার ছিল? সবাইকেই তারা একে ক্ষতিগ্রস্ত করছে। আর অগণিত আওয়ামী লীগের নেতাকর্মী ঘর, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, গরুর খামার কোনো কিছুই বাদ দিচ্ছে না। এমনভাবে তারা নির্যাতন করে যাচ্ছে, তারা কি ভাবেটা কি? দিন একভাগে যায় না। দিন একভাবে যাবে না। কিন্তু তারপর তাদের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে? তারা মনে করে যে এটা স্থায়ী। এই ভাড়াটিয়া আদর্শ আর ভাড়া করা মানে মতলববাজি কোনো রবিসন্ধি নিয়ে করা ওই আন্দোলনের নামে ক্ষমতাটা সাময়িকভাবে দখল করা যায়। কিন্তু সেটা স্থায়ী হয় না। আর স্থায়ী যখন হবে না, তখন তাদের অবস্থানটা কি হবে সেটাও তাদের ভাবা দরকার। আমাদের উপর দোষ দেয় আওয়ামী লীগ নাকি গণহত্যা চালিয়েছে। তা আমি জিজ্ঞাসা করি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই ছাত্ররা যখন আন্দোলন শুরু করল জুলাই মাসে, জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত এই যে ছেলেরা দিনের পর দিন রাস্তায় বসা, দিন-রাত তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের গায়ে তো একটা টোকাও পড়েনি। আমি যদি তাদের জিজ্ঞাসা করি, এখন ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। আর আমরা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম। তো এই অবৈধ ক্ষমতা দখলকারী আমলে যারাই একটু আন্দোলন করতে যাচ্ছে, একটু কথা বলতে যাচ্ছে, তাদের ভাগ্যে কি জুটছে? গুলি। জুলাই মাসে ১৪ তারিখ পর্যন্ত তো আওয়ামী লীগ কিছুই করেনি সরকার। ১৫ তারিখেও আমরা করিনি। সেটা ওই আমদানিকারকরা যারা আন্দোলন করে যাচ্ছে, তারাই তো ওই যে অস্ত্র আমদানি করেছে। 7.62 বুলেট তারা ব্যবহার করেছে। একেবারে টু দ্য পয়েন্ট গুলি করে যে লাশের পর লাশ ফেলল। যখন ৬ টা লাশ পড়ল আমি ১৭ তারিখেই প্রেস কনফারেন্স করে ঘোষণা দিলাম জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করব এবং আমি গঠন করে দিলাম। ১৮ তারিখে গেজেট নোটিফিকেশন করা হলো এবং এই কমিশন তারা কিন্তু তদন্তের কাজ শুরু করেছিলেন। কিন্তু তারপরে লাশ পড়া থামে না।
পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতাকর্মী মেরে পা বেঁধে ঝুলানো, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, রামদা, ক্রিস, চাপাতি, অস্ত্রশস্ত্র সব এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে চিফ জাস্টিস, জজ সাহেবদের বাড়ি, শিক্ষক, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন কোথাও বাদ দেয়নি। সংসদ ভবন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সব জায়গায় আক্রমণ, গণভবন তো আক্রমণ করেছে। গণভবন আক্রমণের জন্য ছাত্র বাহিনী থেকে ফলস আইডি কার্ড দিয়ে সেই কিশোর গ্যাং এবং রাস্তার টোকাইদেরকে ছাত্র সাজিয়ে নিয়ে গেছে। এটা তো সমন্বয়করা নিজেরাই বলেছে, নিজেরাই বলেছে কথা। আজকে আন্দোলন করলেই গুলি খেতে হয়, আমার আমলে কিন্তু খেতে হয়নি, এটা বাস্তব। কিন্তু সব হত্যাকাণ্ড নাকি আমরা করেছি। আর সব যারা এই সমস্ত অপরাধ করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, মানুষের ঘরবাড়ি পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে, তাদেরকে দেওয়া হয়েছে ইনডেমনিটি, অর্থাৎ দায় মুক্তি। যারা অপরাধী তারা পেয়েছে দায় মুক্তি, আর যারা নিরপরাধ নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা। মায়ের উপরে জুলুম, মেরে দাগ ভেঙে দিচ্ছে, অথবা ওকে জায়নামাজের উপর ওখানেই পিটিয়ে হত্যা করে ফেলছে, অথবা আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে। সারা বাংলাদেশ আজকে হাহাকার। পেটে খাবার নেই, কাজ নেই, লক্ষ লক্ষ শ্রমিক বেকার, গার্মেন্টস শ্রমিক একে 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 আমাদের সব অর্ডার চলে যাচ্ছে, কোনো বিনিয়োগ নেই, এখন আর কোনো ক্যাপিটাল মেশিনারিজ আমদানি হয় না, অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস। ৬.৭ ভাগ গেছে প্রবৃদ্ধি, তা প্রকৃতপক্ষে ২ ভাগে নেমে যাচ্ছে, টেনে টেনে ৩ ভাগ দেখাচ্ছে। হ্যাঁ, এ ধরনের মিথ্যা দেখানো তাদের ওস্তাদ। কিন্তু আজকে বাংলাদেশটা লাশের দেশ। পানিতে লাশ, নদীতে লাশ, এমন কোনো দিন নাই নদীতে লাশ পাওয়া যায় না পাওয়া যায়। প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের পরিচয় নাই। আগুন দিয়ে পুড়িয়ে ঘর শুধু পুড়িয়ে মেরে দিচ্ছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ৩২ নম্বরে যখন আগুন দিল, সেখানেও ৩ জন মানুষের লাশ পড়েছিল রাস্তার উপর। কেউ বলতে পারে না তারা কারা। এরকম যে কত মানুষকে হত্যা করেছে, কত পুলিশ, আনসার, আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে গুম, অবৈধ হত্যা। কারাগারেও নির্যাতন। এইভাবে একটা দেশ চলতে পারে না যে আজকে পানিতে লাশ, পুকুরে লাশ, রাস্তায় লাশ, ঘরের ভিতরে লাশ। মা, মেয়ে, মেয়েকে রেপ করছে, মা দেখে ফেললো কেন? মেয়েকেও খুন করলো, মাকেও খুন করলো। এরা কারা? এটা কি জবাব দেবে ডক্টর মোহাম্মদ ইউনূস? খুব বড় করে লাফ দিয়ে ক্ষমতা দখল করেছে লোভ লোভ করে। আর তার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। তার লোভের আগুনে আজকে ঘরে ঘরে হাহাকার। নির্বাচন নাকি কোনো আমাদের নির্বাচন নাকি করে ভালো হয়নি। বেশি লাগবে না। ঢাকা শুধু ডাকসুর ইলেকশনটাই যদি আমরা দেখি, কোন ইলেকশনটা করেছে তারা? তারেক জিয়া একবার বলেছিল, ছাত্রদল আর শিবির এক বৃন্তে দুটি ফুল। খুব চমৎকার কথা। এখন দেখা যাচ্ছে ডাকসু নির্বাচনে তারেক জিয়া সেই দুটি ফুলের একটি ফুল যেভাবেই হোক ব্যালট বাক্স আগে বাক্সে ভরে রেখে সে জিতে গেছে। আর তারেক জিয়া আরেকটি ফুল ছাত্রদল হেরে গেছে। আমার মনে হয় তারেক জিয়ার এতে বোধহয় অখুশি হওয়ার কিছু নাই। কারণ তার এক বৃন্তের দুটি ফুলের একটা ফুল তারা জিতে যেয়ে এখন সুগন্ধ ছড়াচ্ছে। আর আরেকটি ফুল তার ছাত্রদল হেরে যেয়ে তারা মাটিতে পড়ে এখন আস্তে, আস্তে পচে যাবে। সেখানে দুর্গন্ধ পাবে। হিসেব করে নাই যে ছাত্রলীগ না থাকলে, গণতান্ত্রিক ধারা না থাকলে তাদের কি দশা হতে পারে। নিশ্চয়ই এখান থেকে কিছু আসবে। আরেকটি প্রশ্ন, দেখলাম আমির খসরু এবং এই সেই আমাদের সমন্বয়কদের কেউ, কেউ আপনাদের মনে আছে বোধহয় আগস্টের মাঝামাঝি সময় ১৭-১৮ আগস্টের দিকে বোধহয় তারা কিন্তু নেপালে গিয়েছিল। এবং সেখানে নেপালে কিছু আমেরিকান প্রতিনিধির সাথেও তাদের বৈঠক হয়।
তারপর ফিরে আসে। আপনারা দেখলেন যে এই সেপ্টেম্বর মাসে নেপালে কি অবস্থাটা হলো। একই প্যাটার্ন, একই ধরনের অভিযোগ, কি দুর্নীতির অভিযোগ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের উপর যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, আমি, আমার ছোট বোন রেহানা, আমাদের ৫ টা ছেলে-মেয়ে সহ আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী। নেতাকর্মী তাদের পরিবার সহ, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন কাউকে ছাড়েনি। সবার দুর্নীতি খোঁজ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নায় চেহারা দেখে না? তার সমন্বয়করা আয়নায় চেহারা দেখে না? তার উপদেষ্টারা? এমনকি সে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যে বানিয়েছে, সেও একজন দুর্নীতিবাজ। কাজেই এই দুর্বৃত্তদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তার জন্য আমি জানি নেতা কর্মীদের আপনাদের সবার কষ্ট। আমি সারাদিন সবার সাথে কথা বলি। কিন্তু সকলকে এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়েই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আরেকটা জিনিস আমি বলব, প্রত্যেকে যাদের হত্যা করেছে তাদের নাম, ঠিকানা এবং যারা করেছে সেই নাম, ঠিকানা আমি চাই। সাথে তারিখ থাকতে হবে আর স্থানটা থাকতে হবে। আর ছবি থাকলে ছবি। আর সেই সাথে যাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মাছের খামার বা মুরগি খামার বা গরুর খামার থেকে শুরু করে যার যে কিছু ফলের বাগান, যার যে ধ্বংস করেছে সমস্ত তালিকা এবং এটা কত তারিখে ধ্বংস করেছে, কোন জায়গায়, এবং সেই তালিকা করতে হবে। এবং কারা করেছে তাদের তালিকাটা আলাদাভাবে রাখতে হবে। কারণ কারা করছে তাদেরকে আমরা চাই এবং যখন এই ধ্বংস করে তার যদি ছবি বা ফুটেজ থাকে সেটাও দিতে হবে। সেই সাথে যারা সন্ত্রাসীর সাথে জড়িত তাদের নাম, ঠিকানা, সব, আমাদের পরিচয় সব প্রকাশ করতে হবে, বলতে হবে। কারণ আমি সারা বাংলাদেশে এর একটা হিসাব নিচ্ছি। একটা কথা চিন্তা করবেন না যে আমি যখন বেঁচে আছি, যারা ঘরবাড়ি হারিয়েছেন, জিনিসপত্র হারিয়েছেন, আমার যতদূর সম্ভব সবাইকে আমি সহযোগিতা করব। আমি সারা জীবন করেই তো এসেছি। নিজের জন্য তো কিছু করিনি। করেছি আমার দেশের মানুষের জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য, দেশের সাধারণ জনগণ। আমি যখন পারিবারিক সঞ্চয়পত্র, সঞ্চয় কার্ড, পারিবারিক কার্ড দিলাম টিসিবির থেকে ১,০০,০০,০০০ পরিবারের জন্য, কিন্তু সরকার এসেই ওখানে নাকি সব আওয়ামী লীগের নেতাকর্মীকে দেওয়া হয়েছে। যাচাই করতে যেয়ে দেখে মাত্র ৪৩ লক্ষ হলো আওয়ামী পরিবার আর বাকি ৫৭ লক্ষ হচ্ছে বাকি সাধারণ মানুষ, সব সব দল। তাহলে আমরা দলীয়করণটা কোথায় করলাম? কিন্তু তারা করল দলীয়করণ। কিভাবে? ওই ৪৩ লক্ষের নাম বাদ। আওয়ামী লীগ যারা করে তাদের পেটে ক্ষুধা নাই, তাদের খাবার লাগবে না, তাদের বেঁচে থাকার দরকার নাই। বৈষম্যটা কে সৃষ্টি করলো? এটা নাকি বৈষম্যহীন আন্দোলন। এর নাম কি বৈষম্যহীন আন্দোলন? সেটিই আমার প্রশ্ন। কাজেই প্রত্যেকে যেখানে এই ঘটনাগুলি ঘটেছে, আজকে এখানে এই যে কথা বলার মধ্যে থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত যে তথ্যগুলি বেরিয়ে আসে, সমস্ত একেবারে তথ্য সংগ্রহ করতে হবে। এগুলি যেমন সোশ্যাল মিডিয়াতে যাবে, আন্তর্জাতিক পর্যায়ে যাবে। আন্তর্জাতিক আদালত পর্যায় পর্যন্ত পাঠাবো আমরা। পাশাপাশি আওয়ামী লীগ থাকতে এই উন্নয়নটা হয়েছে। আপনার প্রত্যেক উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এই উন্নয়নগুলি আপনারা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কাজেই সেখানে আমাদের সরকার করা মানে আপনাদের করা। সেখানে একেবারে ক, খ বা ১, ২, ৩ করে এসে লেখার মতো না, ১, ২, ৩ করে সেগুলি লিখে প্রত্যেক ঘরে পৌঁছে দেবেন। সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন। ঘরের মেয়েদের কাছে, মহিলাদের কাছে পৌঁছাবেন যে আওয়ামী লীগ আপনাদেরকে এই দিয়েছিল। আর আজকে সব কেড়ে নিয়েছে। যাতে সবাই রুখে দাঁড়ায়। বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীরে আমরা পরাজিত করেছি। আজ ওই হানাদার বাহিনীর রেখে যাওয়া কিছু দালাল, মুখে তো আরো খারাপ জিনিসই আসে। তে তারা এখন লম্ফঝম্প মারছে তো, এই লম্ফঝম্প থাকবে না। থাকবে না আমি বলে দিচ্ছি। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, প্রত্যেকটা হিসাব আমি নেব। আমার প্রত্যেক যে আওয়ামী লীগ নেতা কর্মীদের রক্তের হিসাব নেব। তাদের উপরে যে নির্যাতন করেছে তার হিসাব নেব। আমাদের নেতাকর্মীদের হাতকড়া পরানো হচ্ছে তো, এই হাতকড়া ওই ইনুস থেকে সকলের হাতেই পড়বে। এটা মাথায় রাখবেন
এবং সেইভাবে মনে জোর রেখে রুখে দাঁড়ান যে আপনার ঘর পুড়লে ওদের ঘর থাকবে কেন? এখন থেকে সব যে যেখানে পারেন ব্যবস্থা নিতে হবে। ভীতি সৃষ্টি করেছে আমাদের উপর, নেতাকর্মীদের উপরে। তো ভীতি কাকে বলে তাদের ওটা শিখিয়ে দিতে হবে। কাজে এইভাবেই সবাইকে দাঁড়াতে হবে। আমি তো আছি, কোনো চিন্তা করবেন না। পাশে আছি। যত দূরে থাকি আমি দেশের মানুষের মাঝে আছি। মা-বাবা, ভাই সবই তো হারিয়েছি। আমার তো হারাবার কিছু নেই। ঘরবাড়ি সেগুলো কিছু নেই। ওয়াজেদ সাহেবের একটা বাড়ি ছিল তাও ১ম এ আগুন লুটপাট করেছে, তারপর আগুন দিয়েছে, তারপর আবার ভেঙে গেছে। জয়পুত্রের ওই বাড়িটা ছিল তাও গেছে। ১০ কাঠা জমি পূর্বাচলে নিয়েছিলাম আমরা, সে নাকি বিরাট অপরাধ। তো আমার প্রশ্ন যে আমরা তো ১০ কাঠা জমি নিয়েছি। এনুর যে ৪,০৮০ কাঠা জমি নিয়েছে পূর্বাচলে, নিসর্গ নামে তার রিসোর্ট বানিয়েছে। কোথায় পেল টাকা? ৯ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট গুলশানে, ৫ একর জমি উত্তরায়। সারা বাংলাদেশব্যাপী তার যে সম্পদ কোত্থেকে পেল? ৳৬,০০০ বেতনের কর্মচারী এত টাকা পাইল কোত্থেকে সেটাই তো আগে তাকে জবাবদিহি করতে হবে। তার বিরুদ্ধে ৬ টা দুর্নীতির মামলা ছিল। ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা। ক্ষমতায় এসে সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। মামলা লড়াই করার মতো সাহস তার হয় নাই। কারণ সে অপরাধী। আর জুটিয়েছে তার সাথে সেই ওই ধরনেরই। কাজেই আজকে সবাইকে আমি বলব যে মনে শক্ত করে জোর রাখতে হবে এবং প্রতিবাদ করতে হবে। একটা রুখে দাঁড়ান, দেখবেন ওগুলি ভয় পাবে। ইনশাআল্লাহ জয় বা জনতার জয় হবেই হবে। কারণ জনগণই আমাদের শক্তি, আর কেউ না। আমাদের আর কেউ নেই। আমাদের আছে জনগণ। কাজেই সেই জনগণের শক্তি। আজকে জঙ্গিদের দেশ বাংলাদেশ। সন্ত্রাসী জঙ্গিদের সব ছেড়ে দিয়েছে জেলখানা থেকে। আজকে সেই জঙ্গিদের উৎপাতে দেশটা ছারখার। কারণ ইনুস যে এত বড় জঙ্গি নেতা এটা কেউ জানতো না। মুখে মিষ্টি, মিষ্টি কথা এই। তো সবাইকে রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। সবাই ভালো থাকেন বলে দোয়া করি।